সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জনাব AFM সুলাইমান চৌধুরী। আমি স্যারকে স্বাগত জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান করায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আপনাকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। স্যার, আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি ইতিমধ্যে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য শুল্ক আরোপ করেছে এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার মাধ্যমে আশা করা যাচ্ছে যে এটি ইতিবাচক পর্যায়ে পৌঁছানো যাবে দুই দেশের সাথে আলোচনা করে, ঢাকা ওয়াশিংটন। তো স্যার, এই বিষয়টি নিয়ে আমি আপনার একটি সার্বিক বিশ্লেষণ জানাচ্ছি। তার আগে স্যার, আমি ছোট্ট কিছু তথ্য আপনার সামনে তুলে ধরছি। আপনি জানেন স্যার, আরএনজি সেক্টর বা রেডিমেড গার্মেন্টস বা পোশাক শিল্প যেটি, সেটিতে তুরস্কের জন্য 10%, শ্রীলঙ্কার জন্য 44%, ভারতের জন্য 27%, পাকিস্তানের জন্য 30%, ভিয়েতনামের জন্য 46% এবং কম্বোডিয়ার জন্য 47% পর্যন্ত শুল্কের বিষয়টি রয়েছে। আর এদিকে বাংলাদেশের জন্য শুল্ক রয়েছে 37%। সবকিছু মিলিয়ে আহ, বাংলাদেশের পক্ষ থেকেও মার্কিন পণ্যের উপরে শুল্ক রয়েছে 74%-এর মতো। এবং অন্যদিকে ভিয়েতনাম এবং ভারতেও সেটি একেবারেই কম নয়, ভিয়েতনামে রয়েছে 90%, ভারতে 52%। তো স্যার, আপনি স্যার কি মনে করছেন যে এই যে শুল্ক আরোপের বিষয়টি এসেছে, শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, এখন এটির প্রভাব কেমন পড়তে পারে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পণ্যের জন্য, এবং সেটির বাজারে কতটা প্রভাব পড়তে পারে? সেটিকে আমাদের বাজার সংকোচনের দিকে যেতে পারে নাকি আরো প্রসারিত দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে? সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুল্কের বিষয়টি অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে গেছে। আমরাও জানি, আপনারাও জানেন, আমেরিকার যুক্তরাষ্ট্র আমাদের গার্মেন্টসের সবচাইতে বড় ক্রেতা। তারা যদি হঠাৎ করে এত উচ্চ হারে শুল্ক আরোপ করে, এটির প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে, এটির প্রভাব পড়বে আমাদের গার্মেন্টস শিল্পে, এটির প্রভাব পড়বে আমাদের শ্রমিকদের উপরে, আমাদের কর্মজীবী মানুষদের উপরে, বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করবে। এত উচ্চ শুল্কের কারণে সম্ভাবনা আছে এই পণ্য উৎপাদন করতে অনেক কষ্ট হবে এবং এই পণ্যগুলো রপ্তানি করা অনেক কঠিন হয়ে যাবে। রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর রপ্তানি কমে গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করবে। বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক প্রভাব বিস্তার করলে আমাদের রিজার্ভের উপরে আরো বড় ধরনের একটি ধাক্কা আসবে অবধারিতভাবে। আমরা কেবলমাত্র 5ই আগস্ট নতুন করে জেগে উঠেছি। এর আগে বিগত প্রায় 16 বছর যাবৎ অত্যাচারী স্বৈর শাসক এবং মানুষের অধিকার হরণকারী শাসক দেশে জনসাধারণকে গুম খুনের মাধ্যমে একটি অরাজকতা সৃষ্টিকারী শাসক ছিলেন। তারা বিদায় নিয়েছেন, আমরা নতুনভাবে সবকিছু শুরু করেছি। এই নতুন শুরু করা এত বড় ধাক্কা আমরা কিভাবে কাটিয়ে উঠব সেটি আল্লাহ যদিও ভালো জানেন, আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সরকার যা বলেছেন, আশা করা যায় যে আলাপ আলোচনার মাধ্যমে অতি দ্রুত এর একটি সম্মানজনক নিষ্পত্তি এবং সমাধান হবে। আর সমাধান যদি না হয় তাহলে বিকল্প ব্যবস্থা
চিন্তা করা লাগবে, যেটি অত্যন্ত কঠিন এবং দুরূহ। বিশেষ করে অর্থনীতির খাতে কোনো বিরূপ প্রভাব পড়লে এটা কাটিয়ে ওঠা যে কোনো সরকারের পক্ষে তো বটেই, জনসাধারণের পক্ষেও এই বিরূপ প্রভাব কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন, কষ্টকর এবং বেদনাদায়ক। মানুষের কষ্ট বেড়ে যাবে। আশা করা যায় আমেরিকার যুক্তরাষ্ট্রের সরকার এই বিষয়টি ন্যায়ানুগভাবে অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং শুল্ক আরোপের বিষয়টি সেইভাবে অগ্রসর হবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই বিষয়ে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে কি তাহলে মনে হচ্ছে যে বিশ্ব একটি বাণিজ্য যুদ্ধের সম্মুখীন? এটি নিয়ে অনেক কথা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে লেখা হচ্ছে, বা অনেক মহল থেকে বলা হচ্ছে, অনেক বিশ্লেষক, অর্থনীতিবিদ যারা রয়েছেন ওনারাও বলছেন যে বিশ্ব কি বাণিজ্য যুদ্ধের কাছাকাছি কিনা, বা এমন একটা অবস্থা আমরা রয়েছে কিনা ট্রাম্প প্রশাসন বিশেষ করে ক্ষমতায় আসার পরে। বাণিজ্য যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। এটি এমন একটি যুদ্ধ, এটাকে কোল্ড ওয়ার বলা চলে একদিক দিয়ে। ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে বাণিজ্যে কারা বিশ্বে প্রভাব বিস্তার করবে, কাদের পণ্য কোন দেশ কিনবে, কোন দেশে পণ্য রপ্তানি করবে, কোন দেশ থেকে আমদানি করবে, এই সব কিছু বাণিজ্যিক লেনদেন এবং ভারসাম্যের উপরে নির্ভর করে। যদি ভারসাম্য না থাকে তাহলে একটি দেশ একেবারে অল্প দিনের মধ্যেই নিঃশেষ হয়ে যেতে পারে। তাদের বিকল্প খোঁজা খুব কষ্টদায়ক হতে পারে। এই বিষয়টি আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রশাসন, যুক্তরাষ্ট্রে যারা ব্যবসায়ী আছেন তারাও ভালো জানেন, এবং যুক্তরাষ্ট্রে যে সকল ব্যবসায়ী আমাদের পণ্য কিনেন তারা এটি আরো ভালো করে বুঝেন, এবং আমাদের পণ্য কেনায় এত উচ্চ হারে শুল্ক নির্ধারিত হলে আমরা যে ক্ষতিগ্রস্ত তা নয়, বরং আমেরিকার যুক্তরাষ্ট্রের যে সকল ব্যবসায়ী আমাদের পণ্য কেনেন, বিশেষ করে গার্মেন্টস, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। অতএব এই বিষয়টি অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ত, অনেক বিদগ্ধ জনের সঙ্গে সম্পৃক্ত, আমদানিকারক রপ্তানিকারকদের সঙ্গে সম্পৃক্ত, ব্যবসা যারা করেন তাদের সঙ্গে সম্পৃক্ত। অতএব এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য সকলেই আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং অতি দ্রুত এর একটি সমাধান হবে বলে আশা করি, এবং দ্রুত বলতে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই এর একটি সমাধান আমরা চাই। ধন্যবাদ স্যার। স্যার, আপনার পেশাগত পরিচয় আমরা জানি যে আপনি একজন ঊর্ধ্বতন আমলা ছিলেন। এটির বাইরেও স্যার আপনার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, আপনি এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক। তো স্যার, আমি কিছু রাজনৈতিক বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এবারে। সেটি হচ্ছে যে স্যার, আপনি জানেন সংবিধান সংস্কার কমিশন যেটির রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে একটি সুপারিশ করা হয়েছে যে অর্থ বিল ছাড়া যে কোনো বিষয়ে সংসদের নিম্ন কক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে, এমন একটি সুপারিশ করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে স্যার আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তারা ভিন্ন মত প্রকাশ করেছে। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? এই সুপারিশটিকে তারা তারা সুপারিশের সাথে একমত নয় এবং এই বিষয়ে তারা তাদের মন্তব্য জানিয়েছে। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? কোনটি আসলে ভালো ছিল? এটি থাকলে নিজ দলের বিপক্ষে ভোটের ব্যবস্থা যদি থাকতো সেটি, নাকি না থাকলে? নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার রেওয়াজ আমাদের দেশে এক সময় ছিল, এটি রহিত করা হয়েছে বর্তমান সংবিধানে, এবং এটি আবার চালু করার সুপারিশ এসেছে। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখনো গণতান্ত্রিক চর্চায়,
আমাদের মননশীলতায়, আমাদের চরিত্রে, আমাদের ঐতিহ্যে এখনো গণতন্ত্রকে সঠিকভাবে লালন করার জন্য প্রস্তুত হইনি, সক্ষম হইনি। আমরা গণতন্ত্র বলতে অন্যের জন্য গণতন্ত্র এবং নিজের জন্য গণতন্ত্র নয়, নিজের জন্য স্বৈরতন্ত্র, যেটি আমরা গত একটি সরকারের 16 বছরের শাসনে দেখেছি। অতএব যদি এই পদ্ধতিটি তুলে দিয়ে এই সুযোগ দেওয়া হয় যে এই অর্থ বিল ছাড়া যে কোনো সময় নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে, তখন আমাদের দেশের মানুষের যে বর্তমান অবস্থান, তাতে সম্ভাবনা রয়েছে যে এমপি মন্ত্রীদেরকে কেনা বেচার, আমি খুব খারাপ শব্দ বললাম, আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি, দুঃখিত, তারপরও বলতে বাধ্য হচ্ছি। তখন এই কেনা বেচা চলতে থাকবে এবং এমনও হতে পারে এই কেনা বেচার মাধ্যমে এই হুট করে কোনো একটি ভালো সরকারের পতনও হয়ে যেতে পারে, কোনো খারাপ সরকার এসে যেতে পারে। এটি আরো ব্যাপকভাবে চিন্তা ভাবনা করা দরকার এবং আমি মনে করি যদি সবাই একমত হয় তাহলে গণভোটের মাধ্যমে এই প্রস্তাবটি জাতির সামনে কেবলমাত্র একটি ইস্যুতে উপস্থাপন করে গণভোটের মাধ্যমে এটি নিষ্পত্তি হওয়া দরকার। আর ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো যে এই ধরনের এই নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পদ্ধতিটি পুনর্বহাল করার যে সুপারিশ করা হয়েছে এটি আমাদের জন্য এখনো প্রযোজ্য হয়নি। আমাদের গণতান্ত্রিক চর্চা যদি সঠিকভাবে চলে তাহলে আরো 25 থেকে 30 বছর পরে বোঝা যাবে যে আমরা নৈতিকতার দিক দিয়ে, মননশীলতার দিক দিয়ে ও গণতান্ত্রিক সহিষ্ণুতার দিক দিয়ে কতটুকু অগ্রসর হয়েছি। তখন আবার পুনর্বিবেচনা করা যাবে, এখন নয়। জনাব এফ এম সুলাইমান চৌধুরী, আপনি যদি আমাদেরকে বলেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনার পক্ষ থেকে যে নির্বাচন এবং সংস্কার, যে দুটি বিষয় নিয়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, কেউ বলছে নির্বাচন আগে সংস্কার পরে করা যাবে, আর কিছু কিছু দল বলছে না, জরুরি সংস্কার গুলো সারা দরকার এবং তার পরবর্তীতে একটি নির্বাচন হওয়া দরকার। বিশেষ করে এনসিপি সবসময় নির্বাচন পরে এবং সংস্কার আগে বলেছে, এবং একই সাথে যে গণপরিষদ নির্বাচনের কথা বলেছে, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে। স্যার, আপনি বিষয়টিকে আপনার জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন যে আসলে কোনটি এখন বেশি প্রয়োজন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? ধন্যবাদ আপনাকে। নির্বাচন আগে না সংস্কার আগে, এই ইস্যুটি এখন ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমান অন্তর্বর্তী সরকার যখন এই সংস্কার কার্যক্রমে প্রাথমিকভাবে হাত দেয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন কমিশন গঠন করে, কমিশনের টার্মস অফ রেফারেন্স অর্থাৎ কার্যপরিধি কি কি এটি যখন নির্ধারণ করে, তখন নির্বাচন আগে এই কথা কোনো রাজনৈতিক দল বলেনি। সংস্কারের কার্যক্রম কমিটিগুলি শুরু করে মাঝপথ অতিক্রম করার পরে কিছু কিছু রাজনৈতিক দল বলা শুরু করলেন যে নির্বাচন হয়ে যাক, এবং কেউ কেউ এখনো বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার নয়। এই যে আমরা 53 বছর পার করলাম, তখন তো এই রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিল, তারা তো কোনো সংস্কার করেনি, বরং তারা আস্তে আস্তে এই জনগণের অধিকারের জায়গা যেগুলি, জনগণের সেবা পাওয়ার পথ যেইগুলি, রাস্তা যেইগুলি, সেইগুলি আস্তে আস্তে কেন্দ্রীভূত করার চেষ্টা করেছে এবং এটি করে যাচ্ছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে
জনপ্রতিনিধি সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার প্রতিনিধিদের ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি না করলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, যে এর হাজার হাজার প্রমাণ এবং ইতিহাস আমাদের দেশে আছে। যদি মানুষ সেবা পাওয়ার পথ না পায়, সেবা পাওয়ার পথ বন্ধ করে দেয়, তাহলে বিপদ হয়। হ্যাঁ, এখন যেহেতু বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে এবং এটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, অতএব আমরা আশা করব আগামী 6 মাসের মধ্যে তারা এই সংস্কার কার্যক্রমগুলির প্রস্তাবনা যে পাওয়া গেছে এগুলির একটি চূড়ান্ত রূপ দেবেন এবং এরই মাঝে কিছু কিছু সংস্কার তারা শুরু করবেন। শুরু করলে পরে নীতি নির্ধারণী ভাবে শুরু করলে পরে নতুন নির্বাচিত সরকার যখন আসবেন, এবং এই সরকার আসবেন বলে আমরা আশা করছি আগামী অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে সম্ভাবনা আছে দেশে সাধারণ নির্বাচন হওয়ার। তার আগেই সংস্কারের কার্যক্রম অর্থাৎ মাঠ পর্যায়ের সংস্কারের প্রস্তাবনাগুলি পাশ হওয়ার পরে কার্যক্রমগুলি শুরু হয়ে যাবে। আর একবার শুরু হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন ক্ষমতায় আসবেন তখন তারা এই সহজে আর পিছপাতে পারবেন না। এই সংস্কারগুলি চালিয়ে যেতে হবে। প্রয়োজন বোধে এই সংস্কার কার্যক্রমগুলির যদি কোনো কার্যক্রমে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এই ত্রুটি বিচ্যুতিগুলি তারা দূর করবেন বলে এবং উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। আমি মনে করি সংস্কার কার্যক্রম এবং নির্বাচন প্রস্তুতি দুইটা একই সঙ্গে চলতে পারে। এই সংস্কার যদ্দূরই হোক না কেন, নির্বাচন যখন হবে তখন জনপ্রতিনিধিগণ আবার ক্ষমতা গ্রহণ করবেন, কিন্তু তারা অধিকার করা লাগবে এই সংস্কারের কার্যক্রমগুলি তারা এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি স্যার এই প্রসঙ্গে একটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। আপনি বলছিলেন যে সংস্কারগুলো করা উচিত এবং সেগুলো জরুরি, যে কেননা আগে বিগত যারা রাজনৈতিক দলগুলোর সরকারের ক্ষমতায় ছিল তারা সেভাবে করে কখনো সংস্কারের কাজে হাত দেয়নি। তো স্যার সেই প্রসঙ্গে আমি যদি বলি, আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, বিশেষ করে আমি যদি সিনিয়র একজন নেতা বিএনপির জনাব মির্জা আব্বাস, উনি কিন্তু একবার বলেছিলেন সম্প্রতি যে যে সংস্কারই করা হোক না কেন বিএনপি সেগুলোকে মানবে না, এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই সংস্কার প্রক্রিয়া নিয়ে। তাহলে স্যার আমরা যদি সেইভাবে ধরে নিই, যদি আহ, রাজনৈতিক এই পট পরিবর্তন করে নির্বাচন হবার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণের ভোটে, যদি ধরে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এখন সরকার যে সংস্কারগুলো করবে সেগুলো কি টিকবে আপনার কাছে মনে হয় স্যার? সেই ক্ষেত্রে কি করণীয় রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতা সংস্কার বিষয়ে কথা বলেছেন। আমি তাদের নাম বলছি না, আপনি তাদের নাম জানেন, দেশবাসীও তাদের নাম জানে। কিন্তু বিএনপি দলগতভাবে এই সংস্কার প্রস্তাবগুলির উপরে তাদের মতামত জানিয়ে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা একমত পোষণ করেছে। কোন ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করেছে, কোন ক্ষেত্রে তারা বেশ কিছু সুপারিশমালা দিয়েছে, অর্থাৎ সংশোধনীর প্রস্তাব দিয়েছে। তাদের মতামত 3 ধরনের। একটি হলো বেশ কিছু প্রস্তাব মেনে নেয়া, বেশ কিছু প্রস্তাবে দ্বিমত পোষণ করা, আর বেশ কিছু প্রস্তাবে সংশোধনী প্রস্তাব আনয়ন করা। এই 3টি তারা করেছে। আমি মনে করি বিএনপি দলগতভাবে অন্তর্বর্তী সরকারের কাছে লিখিত আকারে যে মতামত দিয়েছে এটাই বিএনপির মতামত। অন্য কোন নেতা মাঠে কি কথা বললেন না বললেন
সেটি বিএনপির মতামত হবে কিনা, আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে কিভাবে মূল্যায়ন করবে, আমি জনসাধারণের কাছে বিএনপির এই অবস্থানটা, বিএনপির কোন কোন নেতার এই অবস্থানটা রেখে দিলাম। কিন্তু লিখিত আকারে তারা যা দিয়েছেন সেটি তাদের মতামত বলে ধরে নিতে হবে, দলগতভাবে বিএনপির মতামত। ধন্যবাদ স্যার। আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বিমস্টেক সম্মেলনে রয়েছেন। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, আপনি জানেন যে আগামীকালকে সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার প্রধানের একটি বৈঠক হবার কথা রয়েছে। আপনি এটিও জানেন এর আগে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে প্রস্তাবনা করা হলেও সেটি বাতিল করা হয়েছিল। হঠাৎ করে এই পরিবর্তন এবং এই যে বৈঠকের একটি সম্ভাবনা, এই বিষয়টি আপনার পর্যালোচনায় আপনি কিভাবে দেখবেন? এটি আমাদের জন্য দুই দেশের সম্পর্ক উন্নয়নে এবং সম্ভাবনা জায়গা থেকে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, যে কোনো প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব থাকাটা দুই দেশের জন্য কল্যাণকর, আর বৈরীভাব থাকা দুই দেশের জন্য, দুই দেশের জনগণের জন্য, দুই দেশের অর্থনীতির জন্য, দুই দেশের সামাজিকতার জন্য, দুই দেশের কৃষ্টি কালচার সভ্যতার জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর কাজটি ভারত অনবরত করে যাচ্ছে। ভারতের আবার এই যে কিছুদিন আগে ভারত এই ধরনের বৈঠকে বসবে না বলে যে জানিয়ে দিয়েছে, আর এখন বসবে বলে বলেছে, এর কিন্তু কারণ রয়েছে। কারণ হলো, ভারত যে ব্যক্তিগতভাবে দেশের ভেতরে শান্তিতে আছে তা নয়, তাদের দেশের ভেতরেও এই নিয়ে বিরোধ এবং মত পার্থক্য আছে। ভারতের প্রতিবেশী দেশগুলো, পশ্চিম দিকে আছে পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে সামান্য একটু বর্ডার আছে, তাদের এই এই চীনের সঙ্গে বর্ডার আছে, তাদের মায়ানমারের সঙ্গে বর্ডার আছে। এইগুলির সঙ্গেও ভারতের যে সম্পর্ক, সেটি সুখকর এমন বলা যাবে না। এখন ভারত যদি সকল দেশের সঙ্গে বৈরীভাব পোষণ করে চলে, তাহলে ভারতের জন্যই বিপজ্জনক। আমাদের জন্য তো বটেই, আমাদের সঙ্গে বৈরীভাব পোষণ করে চললে ভারতের জন্য যেমন ক্ষতিকর, আমাদের জন্যও ক্ষতিকর। তেমনি ভারত চারিদিকে সকলের সঙ্গে বৈরীভাব করে চললে তাদের জন্য ক্ষতিকর। বিলম্বে হলেও ভারত এটি বুঝতে পেরেছে, বুঝে আগামীকাল আশা করা যায় সাইড লাইন একটি বৈঠক হবে, এবং সে বৈঠকে আমরা ভালো কিছু আশা করছি, এবং সম্পর্ক উন্নয়নে ভারত অবদান রাখবে আশা করছি। আমাদের দেশের সরকার এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের প্রত্যাশা, ভারত যেরকম এগিয়ে আসবে আমরাও সেরকম এগিয়ে যাব, আমরা পিছপা হব না। আমরা চাই আমরা চাই একটি সুপ্রতিবেশী সুলভ আন্তর্জাতিক সম্পর্ক, যাতে আমরা উভয় দেশ লাভবান হতে পারি। ব্যবসা বাণিজ্যে বলুন, সভ্যতা সংস্কৃতিতে বলুন, তারপরে নিজেদের এই সামরিক যে শান্তি এবং শৃঙ্খলা, নিজেদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, সবকিছুতেই তখন ভারতও যেরকম শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকবো ইনশাআল্লাহ, যদি ভারত এগিয়ে আসে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের সরকার প্রধান সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন, স্যার আপনি জানেন, এবং সেখানে তিনি
বলেছেন যে ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলির জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এমন একটি বিষয় উঠে এসেছে। এবং সেটির প্রেক্ষাপটে ত্রিপুরা মোথার প্রধান তথা ত্রিপুরার রাজা প্রাদুত মাণিক্য তিনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশকে ভেঙে দু টুকরো করে দেয়া একটি প্রস্তাব তিনি দিয়েছেন, মানে উস্কানিমূলক একটি বক্তব্য উনি দিয়েছেন। এবং তিনি এটিও বলেছেন যে প্রযুক্তির উন্নতি পরিকল্পনা করার জন্য কোটি কোটি টাকা খরচ করা অপ্রয়োজনীয়, বরং বাংলাদেশকে ভেঙে দেওয়া হোক এবং সমুদ্র পথে ভারত নিজেদের এখতিয়ার নিয়ে নিক, কোট আনকোট। ওনার বক্তব্যের একটি অংশ আমি স্যার আপনার সুবিধার্থে তুলে ধরলাম। তো বিষয়টিকে বিভিন্ন মহল, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন বিশ্লেষক, আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছেন আমাদের দেশে, বিভিন্ন গণমাধ্যম, সব জায়গায় বলা হচ্ছে এটি একটি উস্কানি, যেটি ভারতের কাছ থেকে আশা করা আসলে যায় না। তো এই বিষয়টি নিয়ে স্যার আপনি কিভাবে দেখবেন বিষয়টিকে, যে এটি একই সঙ্গে সব মহল থেকে বলা হচ্ছে উস্কানিমূলক কথা, আবার একই সাথে এটিও স্যার বলা হচ্ছে যে এটি কি ভারত বাংলাদেশের সাথে একটি শঙ্কার জায়গা, বড় ধরনের শঙ্কার জায়গা, সম্মুখ সারি তৈরি করা হচ্ছে কিনা, যাতে করে সম্পর্ক আরো বেশি আহ, অবনতির দিকে যায়। সার্বিকভাবে বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন স্যার? সেভেন সিস্টার্স, সাত বোনের রাজ্য যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে, সেগুলি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে কথা বলেছেন। সেই কথার প্রেক্ষিতে এই কথাটি এসেছে, এবং এই আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের যে কথাটি, সেটি নিঃসন্দেহে উস্কানিমূলক। কিন্তু ডক্টর ইউনূস উস্কানিমূলক কথা বলেননি। সেভেন সিস্টার্স এর যে জনসাধারণ আছে, তারা যে ভালো নেই সেটি তারা নিজেরাই প্রমাণ করছে, এবং সবগুলো রাজ্যে করুণ অবস্থা, সবসময় একটি বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিকে। আর আমরা চাই আমাদের প্রতিবেশীরা ভালো থাকুক। ভারতের ত্রিপুরা রাজ্য বলেন, আসাম বলেন, মেঘালয় বলেন, মণিপুর বলেন, যে রাজ্যের কথাই বলুন না কেন, সেখানকার জনসাধারণ, জনসংখ্যা কম হোক আর বেশি হোক, এটি বড় কথা নয়। তারা যেন ভালো থাকে, ভারত সরকার সেই চেষ্টা করবে বলে আমরা আশা করি। আমাদের কাছে কোনো সহায়তা চাইলে আমরা সেই সহায়তা দেব। আর ত্রিপুরা রাজ্য সরকার যেই হুমকি আমাদেরকে দিয়েছেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই তাদেরকে যে তারা জোর করে যে আমাদের সীমানা দখল করবেন আর দু টুকরো করবেন, এটি অত সহজ নয় যত সহজ তিনি ভাবছেন। তিনি হয়তো, তার জ্ঞানের পরিধি কি আমি জানি না, আমি আশা করব যে তিনি অনেক জ্ঞানী গুণী মানুষ, কিন্তু সমর বা যুদ্ধ এটি একটি কৌশল, এটি জনসংখ্যা দিয়ে হয় না। এই যুদ্ধ হয় কৌশল দিয়ে, যুদ্ধ হয় আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে, যুদ্ধ হয় মানুষের ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে। এত সত্ত্বে তারা আমাদেরকে আক্রমণ করে দু টুকরো করে পার পেয়ে যাবে, এই রকম দুঃসাহস যেন তারা না দেখায়, এবং নিজেদের বিপদ যেন তারা ডেকে না আনে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় থাকবো, কিন্তু আমাদেরকে যদি অন্যায়ভাবে কেউ আক্রমণ করে, স্থলযুদ্ধের যে কৌশল, সেই কৌশল আমাদের গর্বিত সেনাবাহিনী খুব ভালো করে জানে, এবং তারা অভ্যস্ত। এই কৌশলগুলো আমরা তখন প্রয়োগ করব। এত সহজে তারা পার পাবে না। সাময়িক হয়তো কিছু ক্ষতি দেখা যাবে, আলটিমেটলি, বরং আমরা যা শুনতে পাচ্ছি, আলটিমেটলি ভারতের ক্ষতি হবে বেশি। ভারতের বিভিন্ন রাজ্যে যে বিরোধ দেখা দিয়েছে, ভারত বহু টুকরায় বিভক্ত হওয়ার একটি
যে সম্ভাবনা দেখা দিয়েছে ভারতীয়দের মধ্যে, তখন ভারত ওইটাই রোধ করতে পারবে না, নিজেরাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কয়েক টুকরা মানে 50-60 টুকরা হওয়ার সম্ভাবনা আছে। অতএব নিজের দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করুন ত্রিপুরা সরকার, কল্যাণের কথা চিন্তা করুন ভারতীয় সরকার, আপনাদের নিজেদের জনসাধারণের কল্যাণ করুন, আমাদের কল্যাণ আমরা করব। অযথা আপনাদের ত্রুটি বিচ্যুতি ঢাকা দেওয়ার জন্য আমাদের দিকে নজর বাড়াবেন না, তাতে আলটিমেটলি ভারতেরই ক্ষতি হবে বেশি। জনাব সুলাইমান চৌধুরী, আমি এটির সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি এটিও দেখেছেন যে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একটি মন্তব্য করেছেন যে বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূল রেখা ভারতের রয়েছে, উনি দাবি করেছেন, এবং সেটি 6500 কিলোমিটার উপকূল রেখা ভারতে রয়েছে বঙ্গোপসাগরে। এটি একটি মন্তব্য উনি করেছেন, গণমাধ্যমে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, প্রকাশিত হয়েছে, এবং এই বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে এটি আবির্ভূত হতে যাচ্ছে, উনি এমন কথা বলেছেন। সেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড ও পাইপলাইনের জন্য অসংখ্য নেটওয়ার্ক রয়েছে, এমন নানা ধরনের বিষয় নিয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে বঙ্গোপসাগরের বিষয়টি উনি বিশেষ করে উল্লেখ করেছেন। তো এই বিষয়টি কি স্যার এটির সাথে কোনোভাবে যোগসূত্র? ত্রিপুরার রাজা একটি কথা বললেন, একটি মন্তব্য করলেন, তার পরবর্তীতেই তাদের কেন্দ্র সরকারের পররাষ্ট্রমন্ত্রী উনিও একটি মন্তব্য করেছেন, এবং সেটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগর নিয়ে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এগুলি আসলে উস্কানিমূলক বক্তব্য। আন্তর্জাতিক রেখা ভারত কি এত দুর্বল, আমরা তাদের এত জায়গা দখল করে রাখলাম, এইটা তারা বিশ্বাস করাবে কিভাবে? আন্তর্জাতিক রেখা তো নির্দিষ্ট করা আছে, এটা মাপলে বেরিয়ে যাবে, এইটা নিয়ে এত কথার তো দরকার নেই। পারস্পরিক আলোচনার ভিত্তিতে এটার সমাধান হওয়া সম্ভব এবং সমাধান হবে। ভারত আগে জোর করে আমাদের ভূখণ্ড অর্থাৎ সামুদ্রিক ভূখণ্ড দখল করার চেষ্টা করেছিল, এবং আমরা প্রতিবাদ করেছি কঠোরভাবে, শক্তভাবে, এবং এটির মোকাবেলাও আমরা করেছি। ভারত ওখান থেকে পিছু হটে গেছে একবারে কয়েক বছর আগে। এখন আবার নতুন করে জয়শঙ্কর যেই কথাটি বলছেন সেটি আন্তর্জাতিকভাবে নিষ্পত্তি হওয়া সম্ভব যদি এমনটি হয়। আর পাশাপাশি এও বলে রাখি, আমরা যদি ভারতের দিকে পাই, ভারত এটা ছেড়ে দিবে কিনা আগে বলতে হবে, তারপরে নেগোসিয়েশনে আসতে হবে। হুট করে নিজের মন মতো একটা কথা বলে দিলাম, বাজারে ছেড়ে দিলাম, আর বাজারে উত্তেজনার সৃষ্টি হলো। সাধারণ মানুষ তো এত খবর রাখে কিনা আল্লাহ জানে, যদি জেনে থাকে রাখে তাহলে খুব ভালো কথা, কিন্তু উস্কানিমূলক বক্তব্যের কারণে পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া এটা মহা অন্যায়। এবং আমি মনে করি জয়শঙ্কর বাবু এই কথা বলে নিজের দেশের ক্ষতি করেছেন, আমাদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার একটা চেষ্টা তিনি করেছেন। ধন্যবাদ স্যার। একদম শেষের দিকে স্যার আমি আপনার কাছে বাংলাদেশের আইএমএফ এর ইস্যুটি একটু জানতে চাই, কারণ আপনি তো জাতীয় রাজস্ব বোর্ডের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গার প্রধান হিসেবে কাজ করেছেন, চেয়ারম্যান হিসেবে ছিলেন আপনি। বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়গুলোতে ভালোভাবে ওয়াকিবহাল। আপনি স্যার জানেন যে আইএমএফ এর চতুর্থ এবং পঞ্চম কিস্তি ঋণ ছাড়ের যে বিষয়টি সেটি পেছানো হয়েছে, পিছিয়েছে, এবং তাদের যে তিনটি কঠিন শর্ত, যে টাকার বিপরীতে ডলারের দাম আরো বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এবং রিজার্ভ সেখানে একটি বিষয়, যদি আসলে ডলারের দাম বাড়ানো হয় তাহলে আমাদের রিজার্ভে একটি চাপ পড়বে, আর বিদ্যুতের দাম বাড়ালে সেটি নেতিবাচক প্রভাব পড়বে, এবং বেশি করে কর আদায়ের কথা তারা শর্ত দিয়েছে। এই তিনটি শর্তের জন্য আমরা এখনো একমত, সরকারের পক্ষ থেকে একমত হয়নি বিধায় চতুর্থ এবং পঞ্চম কিস্তি
যেটি রয়েছে সেটি পেছানো হয়েছে। তো স্যার, আপনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন যে যদি কোনো কারণে এই তিনটি শর্ত পূরণ করা হয় তাহলে সেটির নেতিবাচক প্রভাব বাংলাদেশের মানুষের জন্য কতটা পড়বে? একই সাথে একটি বিষয় জানবো যে আইএমএফ এর এই কঠিন শর্তগুলোর বেড়াজালে থেকে বেরিয়ে বা আইএমএফ এর কাছ থেকে ঋণ না নিয়ে বাংলাদেশের পক্ষে কি সামনে পথ চলা সম্ভব কিনা, যদি আমরা ঋণের দিকে ধাবিত না হই, কেননা সরকার একমত নয় বলেই বিষয়টি এখনো পেন্ডিং রয়েছে। সরকার সরকার একমত না হওয়ার যৌক্তিক বেশ কিছু কারণ আছে। কারণগুলি হলো, প্রথমেই আইএমএফ এর সঙ্গে যখন এই ঋণ চুক্তি হয়, এবং এই ঋণ চুক্তিটা হয়েছে বিগত সরকারের সময়ে, তখন যে শর্তগুলি দেয়া হয়েছে, এখন নতুন কিছু শর্ত আইএমএফ যোগ করেছে। সরকারের আপত্তি সেখানেই। আগের যে শর্তগুলি সেগুলো মেনে কাজ করা, আর নতুন শর্ত আমাদের উপরে আরোপ করায় আমাদেরকে কঠিনতার দিকে নিয়ে যাওয়া, এটি অত্যন্ত কঠিন বিষয়। বিদ্যুতের দাম বাড়ানোর চাইতে বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার করে সেখানে যে অপচয়গুলো হচ্ছে সেই অপচয়গুলো বিদায় করা, দূর করা, এটা উচিত নয় কি? কিন্তু আইএমএফ তো সেই পরামর্শ দিচ্ছে না। আমাদের উচিত আমাদের বিদ্যুৎ খাতের যে অপচয়গুলো হচ্ছে সেগুলি আস্তে আস্তে দূর করা, দূর করতে সময় লাগে, হুট করে দূর করা যায় না, দূর করতে সময় লাগে। এটা গেল এক। আর কর বৃদ্ধি করা, কর বৃদ্ধি কোনো সমাধান নয়, বরং যেই কর আছে এই কর সঠিকভাবে আহরণ করাটাই মূল বিষয়। সেখানে কি কি সমস্যা রয়েছে সেগুলি চিহ্নিত করা প্রয়োজন, সেই সমস্যাগুলি দূর করা প্রয়োজন। তাহলে বর্তমান অবস্থাতেই কর আহরণ অনেক বাড়বে। করের আওতা যেগুলো আছে সেগুলো আরো সম্প্রসারণ করা যায় কিনা, অর্থাৎ আমি বলছি এই যে যারা সামর্থ্যবান মানুষ, তারা বিভিন্নভাবে কর দেন এবং এগুলি সাধারণ মানুষের কাছ থেকে তারা আবার আদায় করে নেন। আমি এনবিআর এ থাকতে অনেক কিছু শিখেছি। অর্থাৎ একজন ফকিন্নি তিনি যে ভিক্ষা করেন, দিনে যদি তিনি 200 টাকা পান, তিনি চাল, ডাল, তেল, নুন, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ এগুলি কিনেন। এগুলি কিনতে গিয়ে বিনা রসিদে কর দিয়ে থাকেন। তাহলে ফকিন্নির ট্যাক্স, রুচির মেথরের ট্যাক্স আছে, এইগুলি তারা ইনডাইরেক্টলি দেয়। তো ব্যবসায়ীরা এগুলি আহরণ করে, ব্যবসায়ীরা সরকারকে এই কর দেয়, নিজের পকেট থেকে কোনো কর দেয় না, নিজের পকেট থেকে কেবলমাত্র আয়কর এবং নির্দিষ্ট স্ল্যাবে যে আয়কর সেটা দিয়ে থাকে। এই যে শুভঙ্করের ফাঁকি, আপনি করের আওতা আরো বাড়াতে পারেন কিন্তু কর নয়। আর কর আহরণের কায়দা কানুন আপনি আরো রপ্ত করতে পারেন কিন্তু কর বাড়ানো নয়। করের যে হারগুলো আছে এইগুলো কেন আদায় হয় না, ত্রুটি বিচ্যুতি কোথায়, আমরা এখনো অটোমেশন পুরা করতে পারিনি। আমাদের গ্রামে গঞ্জে যে ব্যবসায়ীরা আছে তারা যে এখনো করের আওতায় আসেনি, সেটা এনবিআর তাদেরকে করের আওতায় আনতে পারে। বিভিন্ন আইন কানুন এগুলি আছে, এগুলি প্রয়োগ করে তাদেরকে করের আওতায় আনতে পারে, তখন কর বৃদ্ধি পাবে। কিন্তু আপনি শুধু করের হার বৃদ্ধি করবেন আর সাধারণ মানুষের উপরে কষ্ট চাপিয়ে দেবেন, এমনটা হওয়া উচিত নয়। আইএমএফ এই দিকে যদি মনোযোগ দেয়, আমি আইএমএফ কে অনুরোধ করব, আমাদের দেশের বিদ্যমান কর ব্যবস্থার যে ত্রুটি
রয়েছে। আসুন আপনারা দয়া করে আপনারা গবেষণা করে আমাদের সহযোগিতা নিয়ে এগুলি বের করুন এবং আমাদেরকে পরামর্শ দিন, যাতে আমরা মানুষের কাছ থেকে করের হার না বাড়িয়ে বেশি বেশি কর আদায় করতে পারি। সেই দিকেই আমাদের যাওয়া উচিত। আপনার আর কোনো স্যার প্রশ্ন আমি একদম থাকলে শেষ করতে দিকে পারেন। জানতে চাই। জি স্যার, আমার আর ছোট করে দুটো বিষয় জানবার রয়েছে। একটি হচ্ছে, আমরা জানি যে গত সরকারের সময় সাদা টাকা কালো, কালো টাকা সাদা করার একটি প্রক্রিয়া ছিল, বাজেটে বলা হতো, বাজেট ঘোষণার সময়। তো এই বিষয়টি নিয়ে স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে কালো টাকা সাদা করার যে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছিল বা যেটি ছিল প্রচলিত ছিল, আমাদের জন্য কতটুকু লাভবান ছিল সেটি, এটি আমাদের জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রেখেছে কিনা, আপনি নিজে দেখেছেন কিনা, এমন মনে হচ্ছে কিনা, এবং এটি কি ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত কিনা। আর বিষয়টি আসলে অনেক সময় জনগণ বোঝে না যে কালো টাকা সাদা করার বিষয়টি কি, এটি কেনই বা করা হয়, কাউকে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে জড়িত রয়েছে কিনা, বা বিশেষ মহলকে সুবিধা দেওয়া হয় কিনা, সার্বিকভাবে কালো বিষয়টি যদি স্যার টাকা বলেন। সাদা করার অর্থ বিলে যে ব্যবস্থা রাখা হয়, এটি কেবল একটি দুর্নীতিপরায়ণ সরকারই করতে পারে। যে কোনো উত্তম সরকারের উচিত হলো যে কালো টাকা যেন বিদেশে পাচার হয়ে না যায়, আঁটঘাট বেঁধে তার ব্যবস্থা করা, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের নীতিমালা কঠোরভাবে প্রতিপালন করার সক্ষমতা অর্জন করা। তাহলে টাকা আর বাইরে পাচার হবে না, ব্যবসায়ের মাধ্যমে টাকা যায়, এই আমদানির মাধ্যমে টাকা যায়, রপ্তানির মাধ্যমে টাকা যায়। এইগুলি কিভাবে যায় শুনুন। মনে করুন গার্মেন্টসের, আমি একটি পণ্য, অর্থাৎ আমি টি শার্ট রপ্তানি করব, আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, উদাহরণ হিসাবে বলছি, বাস্তবে আমার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই। তো আমি সরকারকে দেখালাম এবং ওই আমেরিকান এক বায়ারের সঙ্গে আমার চুক্তি হলো, আমার একটা টি শার্টের দাম $2। কথা খুব মজা করে খেয়াল করবেন, কেমন? বাস্তবে জি কিন্তু স্যার। গোপনে ওই ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়েছে এবং চুক্তি হয়েছে জি যে স্যার। এক একটা টি শার্টের দাম $2.5। তাহলে বাকি $0.5 অর্থাৎ 50 সেন্ট এইটা বিদেশে আমার একটা অ্যাকাউন্টে জমা হয়, আর $2 করে বাংলাদেশে আসে। এইটা একটা কৌশল। আবার ওই আমদানির ক্ষেত্রে বিশেষ করে মেশিনারি সহ বিভিন্ন ভোগ্য পণ্যের মধ্যেও হয় যে আমদানির ক্ষেত্রে যেটা হয় তা হইল যে আমদানি মূল্যটা বেশি দেখানো হয়, অর্থাৎ রপ্তানি মূল্য কম দেখানো জি স্যার। হয়, আমদানি মূল্যটা বেশি জি। দেখানো হয়। বেশি দেখে ওই বেশি পরিমাণ অর্থ বিদেশে আমি জমা করে রাখি। এটি একটি অবৈধ পন্থা এবং এটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা বাংলাদেশে আইনে আছে, এটার জন্য জনবলও আছে। তারা ঠিক মতো কাজ করলে তখন টাকা আর কালো হবে না। এই কালো টাকা সাদা করার যে এই প্রক্রিয়া অর্থ বিলে রাখা হয়, তাতে লুটপাটকারীদেরকে একটা অবৈধ সুযোগ দেওয়া হয়। এই অবৈধ সুযোগ বন্ধ হওয়া উচিত এবং এই অবৈধ সুযোগ কোনো অবস্থাতেই চলতে দেওয়া উচিত না। আর এর কারণে আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা তো আপনি জানেন গত 15 বছরে কত জি লক্ষ স্যার। লক্ষ কোটি জি টাকা স্যার। যে পাচার হয়েছে। জি স্যার। এই কালো টাকা সাদা এটা অতি সামান্য, নামকাও আসছে, এর পেছনে আবার অন্য কারণ আছে, সেখানেও আবার টাকা পাচার হয়। অতএব এটি থাকা উচিত নয়, এটা বন্ধ করা উচিত।
ধন্যবাদ স্যার। আমি সবশেষে একটি বিষয় জানবো। এটি স্যার, আপনি জানেন যে লাল ফিতার দৌরাত্ম্য বলে একটি কথা রয়েছে সরকারি দপ্তরগুলোতে, সরকারি মন্ত্রণালয় এবং দপ্তর বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস আদালতে, যেটির জন্য জনগণকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। যেটির জন্য বর্তমান সরকার আবার কাজ করছে, যাতে করে লাল ফিতার দৌরাত্ম্যের বলয় থেকে সরকার বেরিয়ে আসতে পারে, বা সরকারি দপ্তরগুলো বেরিয়ে আসতে পারে, জনগণকে সঠিক সেবা দিতে পারে। স্যার, এই বিষয়টি আসলে আদৌ কি সমাধান করা সম্ভব? লাল ফিতার দৌরাত্ম্যের যে কথা আমরা শুনি, বিষয়টি কি? আর জনগণ তো সাধারণভাবে এই বিষয়টিকে জানে লাল ফিতার দৌরাত্ম্য হিসেবে। এই বিষয়টির পেছনে নেপথ্যে আর কি কি লুকায়িত রয়েছে? কেন জনগণকে অনেক ভোগান্তির শিকার হতে হয় সরকারি অফিস আদালতে যখন এটি সেবা গ্রহণ করতে চায়? লাল কেন ফিতার সহজেই সম্ভব নয়? দৌরাত্ম্য, ধন্যবাদ আপনাকে। লাল ফিতার দৌরাত্ম্য আছে এবং এর অনেকগুলি কারণ আছে। মূলত আমরা নৈতিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে অসৎ। আমাদের দেশে অনেক সৎ চৌকস কর্মকর্তা আছেন, এর মধ্যে আবার অনেক কর্মকর্তা আছেন নৈতিকভাবে অসৎ। অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য মানুষের এই হয়রানি বৃদ্ধি করা, হয়রান হতে হতে মানুষ এক সময় নতজানু হয়ে আমাকে ঘুষ দিয়ে কাজ আদায় করবে, এই ধরনের একটি কৌশল এখানে কাজ করে। আমি আমার বাস্তব কর্মজীবনের একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। 1993 সালে আমি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। আমি যোগদান করার 4-5 দিন পর এক ভদ্রলোক আসলেন আমার কাছে। আমি বলছি 93 সালের কথা। 1984 সালে তখন বৃহত্তর সিলেট জেলা ছিল। তিনি হবিগঞ্জ এলাকায় পড়েছে 10 একর খাস জমি ফলের বাগান করার জন্য বন্দোবস্তের আদেশ পেয়েছেন মন্ত্রণালয় থেকে। এর পরবর্তী কার্যক্রম হলো যে জেলা প্রশাসক তার কাছ থেকে সালামি নিয়ে তার নামে এই জমিটা রেজিস্ট্রি করে দেবে এবং তাকে দখল করে দেবে। দুইটা কাজ, একটা হলো সালামি নেওয়া, জি স্যার। আর একটা হলো তাকে রেজিস্ট্রি করে দিয়ে দখল দিয়ে দেওয়া। এই কাজগুলি জেলা প্রশাসকের অফিস হচ্ছে না। নতুন জেলা হবিগঞ্জ হয়ে গেছে 84 সালের মাঝামাঝি, একটু আগে। এখন তার এই কাজ আটকে আছে। তো আমি চিন্তা করলাম যে কিরে ভাই, তো আপনি এত বছর বেঁচে আছেন কিভাবে, এটা কেন হয় না? আমি ওনাকে বসিয়ে 1 কাপ চায়ের অর্ডার দিলাম আর ফাইলটা তলব করলাম। ধুলামালা ধুলাবালি মাখা একটা ফাইল আমার কাছে আসলো। তো আমি ফাইলটা খুলে ভালো করে পড়ে যাচাই করে দেখলাম, এবং যেই সচিবের স্বাক্ষরে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে, ওই সচিব আমার অনেক সিনিয়র, আমার পরিচিত ছিলেন। আমি ওনার স্বাক্ষর চিনতাম। তো আমি দেখলাম যে এটা সঠিক। তো আমি তাকে জিজ্ঞেস করলাম সালামির টাকা হিসাব করে যে এত টাকা ওনার কাছে আছে কিনা। উনি বললেন যে ওনার কাছে টাকা আছে। আমি বললাম যে এখন আপনি চাইলে টাকাটা দিতে পারবেন কিনা। বলে যে এখনই দিতে পারবো। তা আমি বললাম যে দিতে পারলে টাকাটা কিন্তু ট্রেজারি চালান করে অথবা পে অর্ডার করে দিতে হবে। বলে স্যার আমি ব্যাংকে গিয়ে পে অর্ডার করে নিয়ে আসি। আমি যে এখন না, আগে আমি অর্ডারটা ইস্যু। তারপরে আমি অর্ডার ইস্যু করলাম। অর্ডার ইস্যু করে একজন অফিসারকে অথরাইজ করলাম রেজিস্ট্রি করার জন্য। ওনাকে চিঠি দিলাম যে আপনি যান, এবং আমাদের একজন অফিসার দিয়ে দিলাম ব্যাংকে থেকে, ওই সোনালী ব্যাংক থেকে ট্রেজারি চালান করার জন্য। তিনি করে নিয়ে আসলেন। এরপরে ওই অফিসার গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে এই জমিটা রেজিস্ট্রি করে দিল একই দিনে। কিন্তু রেজিস্ট্রি করে দেওয়ার পরে আসলেন, দলিল 2 কপি হয় এই রেজিস্ট্রি গুলি। 1 কপি জি স্যার। সরকারের মানে জেলা প্রশাসকের, আর 1 কপি হলো যিনি জমি পাবেন তার। তো তার কপি তাকে সাব রেজিস্ট্রি অফিস থেকে দিয়ে দেওয়া হলো। তিনি আসলেন। এরপরে আমি অ্যাসিস্ট্যান্টকে বললাম যে তুমি এখনই তার নামে নামজারি করে আগামীকাল সকালে তাকে দখল বুঝিয়ে দাও। এটা হয়ে গেল।
এরপরে ভদ্রলোক বিদায় নিলেন। কিছুক্ষণ পর আমার সিএ এসে বললেন যে স্যার, এই ভদ্রলোক তো যায় না, বারান্দার এই মাথায় আর ওই মাথায় কেবল হাঁটে আর কাঁদে। আমি বললাম কি ব্যাপার, কাঁদবেন কি জন্য? তো আমি বারান্দায় গেলাম, গিয়ে ওনাকে পেয়ে গেলাম। আমি ওনার হাত ধরে আবার আনলাম, জিজ্ঞেস করলাম ভাই আপনি কাঁদেন কেন? বলে স্যার আমার অনেকগুলি টাকা গেল, এই যে ট্রেজারি চালান করলাম, আমার কাজটা কি আসলে হয়েছে? বলেন কি, আপনার কাছে দলিল নাই? বলে যে আছে তো, সাব রেজিস্ট্রি অফিসে গেলাম, এই কিছুক্ষণের মধ্যে দলিল দিয়ে দিল, এই দলিল, এই তো দলিল আছে। আপনার কাছে রেজিস্ট্রি দলিল আছে, এরপরেও বলছেন যে আপনার কাজটা হয়েছে কিনা? আপনার কাজটা তো হয়েছে। বলে কাজটা যদি হয়ে থাকে তাহলে আমি এই 11 বছর কেন ঘুরলাম? এখন বলুন তো আমি এই ভদ্রলোককে কি জবাব দেব? তিনি 11 বছর ঘুরলেন, জি স্যার। অতএব কাজটা মাত্র 2 ঘন্টার। তো এই হলো লোকজনে কাজ করে না দেখে। আরেকটা জিনিস দেখেন, এই 2002 সালে আদমজি জুট মিল বন্ধ করে দিছে না? আমার পোস্টিং জি ছিল স্যার। তখন পেট্রোলিয়াম কর্পোরেশনের ডাইরেক্টর ফাইন্যান্স। ওখানে আমি থাকি হেড অফিস চট্টগ্রামে। আমাকে এই ইনভেন্টরি কমিটির, অর্থাৎ আদমজি বন্ধ করে দেওয়ার পর আদমজির প্রায় 30,000 শ্রমিক, 5,000 কর্মকর্তা কর্মচারীর যাবতীয় পাওনা পরিশোধ করা, আদমজির সহায় সম্পত্তি কি কি আছে এগুলির সঠিক তালিকা এবং এর মূল্যায়ন নির্ধারণ করার জন্য আমাকে প্রধান করে একটা কমিটি করা হলো। তা আমি আসলাম, কাজ শুরু করলাম। আমার লোকজনরা বলল যে স্যার এই পাওনা মিটাতে তো 4 বছর লাগবে, তো আপনি তো আর এক জায়গায় এতদিন থাকবেন না, এই কেমনে কি হবে? আমি তো হতবাক হয়ে গেলাম যে 4 বছর লাগবে কি জন্য। এনিওয়ে, মূল কথা হলো যে কোন শ্রমিকের আদমজিকে আসার প্রয়োজন হয়নি। বাংলাদেশ ব্যাংকও আমাকে সহযোগিতা করেছে। মাননীয় তৎকালীন অর্থমন্ত্রী সয়ফুর রহমান সাহেব নিজে আমাকে সহায়তা করেছেন। তৎকালীন অর্থ সচিব জাকির খান সাহেব অত্যন্ত দক্ষ একজন আমলা, তিনি আমাকে সহায়তা করেছেন। 4 মাসের মধ্যে সকল শ্রমিকের নামে তাদের এলাকায় এলাকার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নির্দেশ বাংলাদেশ ব্যাংক দেওয়াতে তারা বিনা টাকায় অ্যাকাউন্ট খুলে দিছে। তাদের অ্যাকাউন্টে আমরা তাদের পাওনা পাঠিয়ে দিয়েছি এবং একজন মানুষও আপত্তি করেনি। সঠিকভাবে সকলেই টাকা পেয়েছে 4 মাসে। আপনি কি কল্পনা করতে পারেন 35,000 মানুষের পাওনা টাকা, সারা জীবনের এই ঘাম ঝরানো, রক্ত পানি করা শ্রমিকদের পাওনা 4 মাসের মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে? তো আর লাল ফিতা হলো 4 বছর। 4 বছরে এই শ্রমিকরা ঘুরতে 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 কত স্যান্ডেল ক্ষয় করত, কত ছাতা তাদের পুরান হইতো, কত জামা তাদের ছিঁড়তো, আপনি কি কল্পনা করতে পারেন? আমি সরকারি আমলাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা পড়াশোনা করতে আপনাদের যা খরচ হয়েছে, আপনার অভিভাবক দিয়েছে শতকরা 10 ভাগ টাকা, আর 90 ভাগ টাকা এই দেশের গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকা। সেখানে মেথরের টাকা রয়েছে, মজুরের টাকা রয়েছে, ভিখারির টাকা রয়েছে, ভিখারিনীর টাকা রয়েছে, রিক্সাওয়ালার টাকা রয়েছে, দিনমজুরের টাকা রয়েছে। তাদের টাকায় আপনি লেখাপড়া শিখেছেন, আর আপনি এখন চাকরি যে করেন, যে বেতন পান, এটাও তাদের ট্যাক্সের টাকায় পান। আপনি তাদের গোলাম, আমিও তাদের গোলাম। গোলাম হয়ে গোলামের মতো আচরণ করুন, মানুষের প্রতি সদয় হন, তাদের প্রতি সুবিচার করুন, তাকে সঠিক সময়ে সঠিক সভায় সেবা দিন, তাহলে আপনার জন্য কল্যাণকর। আপনি ভালো থাকবেন, আপনার স্ত্রী পরিজন ভালো থাকবে, আপনার সন্তানাদি ভালো থাকবে, আপনার পিতামাতারাও ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশ উন্নতির দিকে যাবে। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের সাথে তুলে ধরার জন্য। এবং আপনার আহ, প্রতিটি আলোচনা ছিল, আমি আমার জায়গা থেকে যদি স্যার বলি তাহলে ছিল অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক। সেই আলোচনাটি আমরা এতক্ষণ শুনলাম, আমাদের দর্শকগণ শুনেছেন। স্যার আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাকে আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার কথাগুলি যে শুনেছেন এজন্য, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের সম্মানিত অতিথি জনাব AFM সুলাইমান চৌধুরী, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান রাজস্ব বোর্ড, প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবি পার্টি। ওনার আলোচনা শুনছিলেন, সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে শুল্ক ইস্যুটি রয়েছে সেটি একটি সমাধানের পথে কিভাবে যেতে পারে সেটি নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা এসেছে সংস্কার ইস্যুতে, নির্বাচন এবং সংস্কার সেটি নিয়ে আলোচনা এসেছে, লাল ফিতার দৌরাত্ম্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওনার আলোচনা এতক্ষণ শুনছিলাম। আপনারা শুনছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ অসংখ্য। শুভরাত্রি।